ভালো করে খাও, গোটাটা খেতে হয়, গোটাটা খেতে হয়। ले लिया তো বিনয়দা বিয়ে করে ঘরে চলে এলো। আর আজকে থাকলে খুব মজা হতো, আমরা থাকতে পারছি না, সন্ধ্যার আগে আগেই বেরিয়ে যাব, বাস আছে আমাদের। তো বিনয়দা তোমাকে অনেক শুভকামনা রইল, পরবর্তী জীবনে ভালো থেকো, সুস্থ থাকো। আর বৌদি খুব ভালো থেকো, তোমাদের ম্যারেজ লাইফ খুব হ্যাপি হোক, আর দেখা হবে আবার কোনোদিন। একদম একটা মুভি আসছে 12 ফেল, এবং এই যে 12 ফেল মুভির যে মোটিভেশন, আমি চাই আমার এই যে ভাই একদিন সাকসেসফুল হোক, এবং সাকসেসফুল হওয়ার পর এর লাইফের যে স্ট্রাগল সেটা দিয়ে পরে একটা কোনো জায়গায় হয় পডকাস্ট করিয়ে দিও। এই যে তোয়া বলছে আমার মানে এতই ক্লোজ ফ্রেন্ড যে আমার জন্য মার কথাটা হচ্ছিল, তো তোমার সম্বন্ধে কথা হচ্ছিল, বলছে যখন ছুটিতে আসে 1 মাস, সে আমাকে নিয়ে গিয়ে 1 মাস যে কঠোর পরিশ্রম করায়, ঠিক আছে না কঠোর পরিশ্রম, দেখো না পরিশ্রম যদি কেউ করে তার ফল পাবে, একদম এটা একদম তো 100%। আর এখনকার দিনে যে শিক্ষা ব্যবস্থা হয়েছে বা যা চাকরির যে একটা স্কোপ আছে, তার মধ্যে কি ফিজিক্যালি ফিট হতে হবে, ফিট আছে, তার চেয়ে তো বেশি তোমাকে এডুকেশনালি ফিট হতে হবে। কারণ এখনকার দিনে টাফ প্রচুর হয়ে গেছে এডুকেশন যে ব্যবস্থা, প্রতিটা পরীক্ষা আগে রিটেন পরীক্ষা দিতে, এখন সেটা অনলাইন হয়ে গেছে। তো তখনই সে ওইটাই করতে পারবে, মানে পার করতে পারবে যখন সে রিটেন পাওয়ারটা তার বেশি। ফিজিক্যালি পাওয়ার মানুষ 1 মাস যদি একটু হার্ড ওয়ার্ক করে ফিজিক্যাল পাওয়ারটা বানিয়ে দিতে পারবে, কিন্তু 1 মাস হার্ড ওয়ার্ক করে পরে এডুকেশন পারা হবে না, হবে না, ফার্স্ট বয় কোনোদিনই হতে পারবে না, এটা অসম্ভব। তুমি যদি পুরো সময়টা না দাও সিলেবাসের উপর, তাহলে 1 মাসের প্রচেষ্টায় কিছুই হবে না। আমি তো বলবো ফিজিক্যাল ফিট করার জন্য ডেইলি 1 ঘন্টা দেওয়া এনাফ যদি হার্ড ওয়ার্ক করে, কিন্তু যদি মানে এডুকেশনালি ফিট হতে হয় তো 1 ঘন্টায় কিচ্ছু হবে না। একজন যে আইপিএস বা আইএস যে হয়, সে ডেইলি কিছু না হলে 16 থেকে 18 ঘন্টা পড়াশোনা করে।
সেই হারে তাকে মেহনত করতে হবে। আর আমি চাই দিল সে যে আমার এই ভাই একদিন সাকসেসফুল হবে 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 কারণ লাইফে অনেক স্ট্রাগল করেছে এই ভাই, হয়তো এইরকম অনেক, যেমন তুমি লাইফে অনেক স্ট্রাগল করে এগিয়ে এসছো, সেরকম এই যে ভাই আছে আমার, এই যে মোহাম্মদ তব এমডি, সব থেকে আমার ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, তো আমি মানে বলতে চাইছি যে এর যে স্ট্রাগলটা আছে দুনিয়া এটাও যেন জানতে পারে একদিন, জানবে জানবে। হ্যাঁ, একজন মানুষের যে পাওয়ার মানে যে কাহিনী, সেটা তখনই কেউ জানতে পারবে যখন সে সাকসেস পাবে। একদম একদম। ফেলিয়ার মানুষের কাহিনী ফেলিয়ার মানুষের কাহিনী কেউ শুনতে চায় না, এটা একদম বাস্তব কথা। কেউ শুনতেও চায় না। এটা ক্লাসের ওই ফার্স্ট বয়ের কথাই সবার মনে থাকবে, কিন্তু লাস্ট বয় সে কষ্ট করেও হয়তো পারলো না, কিন্তু তার কথা কারো মনে থাকবে না। আরেকটা আমি বলতে চাই যে একজন ছেলে প্রতিবার সে ক্লাসে ফার্স্ট হয়ে যাচ্ছে, প্রতিবার, হ্যাঁ, সে 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট হয়ে এসছে, তার একটা কি আছে বেস তৈরি হয়ে এসছে সেই হিসাবে, তো সে সেই ফ্লোতেই যাচ্ছে। কিন্তু একজন ছেলে যে সব ক্লাসে ফেল হয়, ফেল হওয়ার পর সেই যখন মেহনত করার পর পাস মার্কসটা নিয়ে সে পাস হলো, তো তার কাছে সেটা ফার্স্ট বয় অ্যাচিভমেন্ট থাকে আমার মতে, আমার একদম অনেক বড়, অনেক বড়, অনেক বেশি বড়। শুধু বড় নয়, বড়তে কি বলতো, সেটা আরো আশেপাশের মানুষকে মোটিভেট করবে যে ফেল হওয়া ছেলেটাও সে নিজের চেষ্টায় ফার্স্ট হতে পেরেছে। যেহেতু ফার্স্ট রেগুলার হচ্ছে, সে তো হচ্ছেই, তার অবশ্যই তার ভেতরে সেই ক্যাপাবিলিটি আছে বলেই ছিল, কিন্তু যে একটা ফেল হওয়া মানুষ সেও যদি ফার্স্ট হতে পারে তাহলে অনেক বড় ব্যাপার আর কি। আর তার চেয়ে আমাদের সুদীপ দা যে আছে, সুদীপ দার যে ইন্সপিরিয়েন্স, মানে সুদীপ দাকে দেখে আমাদের একটা, আমার মধ্যে, আমি বলছি না আমাদের মধ্যে, মানে কতজন আছে সুদীপ দার ইউটিউব পরিবারে, প্রায় এখন 1 লক্ষ জন হয়ে গেছে, 1 লক্ষ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু প্লে বাটনটা আসা বাকি আছে। মানে এই যে একটা কথা বলি, দাদা কিন্তু কয়েকদিন আগে চলে এসছে, এই জন্য এই বিয়ের চাপের জন্য আর ফলোটা হয়তো করা হয়নি, এই জন্য ঠিক বলতে পারছে না আর কি। তো সেই জন্য, না হলে রেগুলার আমাকে ফোন করে বলে, কথা হয় সেটা, আজকে এটা হলো, কালকে সেটা হলো, ওইটা তো আছে। বাকি সুদীপদার যে এই যে 99K থেকে 100K যে জার্নি, বা 97K থেকে যে 100K জার্নি, এটা মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ অনেক ইউটিউবে আমি দেখেছি, অনেক ইউটিউবার আছে যারা আলতু ফালতু ভিডিও বানায় এবং তারা লাখ লাখ ভিউজ বলো বা লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসে, বিশেষত যারা রোস্ট ভিডিও বানায়। কিন্তু সুদীপদার ভিডিওটা হচ্ছে এমনই একজন, মানে একটা কন্টেন্ট নিয়ে, যেটা ডেইলি ব্লগ, মানে সুদীপদার ভিডিওটা আমি তো থাকি না এখানে, আমি এখন লেতে থাকি, তো সেইখানে যখন সুদীপদার ভিডিওটা সারাদিন ডিউটি দিয়ে আসার পর যখন বসে পরে দেখি, তখন অনেক সময় নেটওয়ার্ক থাকে না, অনেক সময় নেটওয়ার্ক থাকে, তো যখন নেটওয়ার্ক থাকে তখন যখন দেখি, তখন মনে হয় আমার মাইন্ডটা, শরীরটা ফিজিক্যালি ওইখানে পড়ে থাকে, বাট আমার মাইন্ডটা ওই গ্রামের মধ্যে চলে যায়। ওই ভিডিওটা দেখে আমার মনের মধ্যে একটু আনন্দ আসে। তো সেই কি এই সকলকে জন্য যে সুদীপ দাকে যতই থ্যাংক ইউ বলা যাবে তত। এইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, একজন ফৌজি ভাই এত তারিফ করছে, মানে একটা সত্যি বলছি, এটা আমারও ভালো লাগছে। তো এই একটা ব্যাপার কি বলতো, আমার কাছে আর রাস্তা নেই এটা ছাড়া, তো আমি চেষ্টা করি কিছু তুলে ধরার, তার মধ্যে আরেকটা কথা, আমি সুদীপ দাকে এটাও মাঝে মধ্যে যখন ওইখানে থাকি তখন আমি ফোন করে বলি যে দাদা, ইউটিউব থেকে তোমার যে ইনকাম হবে, আমার মনে হয় না তোমার তাতে যে ইনজেকশন বা ওষুধ সেই খরচাগুলো মানে বের হবে, তো তুমি ইউটিউবের সাথে সাথে অন্য একটা কিছু করো যাতে তোমার সেটা করবোটা কি। তো সুদীপ তখন আমাকে বলে করবোটা কি। আমি ভাবি তাহলে হয়তো এমনি করছে, কিন্তু মানুষটা যখন এলো, যখন দেখলাম এবং দেখে যে সিচুয়েশন দেখলাম, তখন আমার মনে হলো যে না, সুদীপদার কাছে একমাত্র ইউটিউবটাই হচ্ছে একমাত্র কামানোর সব থেকে। বাকি যারা দূর থেকে ভিডিওতে দেখেছেন তাদের হয়তো মনে হবে যে না, কিছু না কিছু করতে পারে, কিন্তু সুদীপদার মানে ফিজিক্যালি যে অবস্থা, তাতে আমার মনে হয় যে সুদীপদার পরিবারে যতজন আছে প্রতিজন মানুষকে আরো বেশি করে সুদীপদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করানো দরকার, এবং তার সাবস্ক্রাইবার যে সংখ্যা সেটা আরো বাড়ানো দরকার, আর সুদীপদার পাশে থাকা দরকার। সুদীপদার মধ্যে আমি একটা জিনিস আরো ভালো লক্ষ্য করছি, এই যে আজকে টপিকটা, এটা সুদীপদা নিয়ে আমি কোনো তারিফ করছি না যে সুদীপদা এই, সুদীপদা ওই, সুদীপদা এই, কিন্তু ছেলেটার মধ্যে মানে মানুষটার মধ্যে যে ভালো কোয়ালিটিগুলো আছে, সেটা যদি আমরা আর 5 জনকে বলি, 5 জনের মধ্যে হয়তো 2 জনও সেই কথাটা শুনে মোটিভেট হবে এবং একটা ভালো কাজ করবে। সুদীপদার ইনকাম হচ্ছে একমাত্র মানে খুবই কম অন্যান্য ইউটিউবারদের তুলনায়, কিন্তু তার সত্ত্বেও সুদীপদা ওই ইনকামের মধ্যেও চায় যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। তো এই যে একটা
তার থিঙ্কিং, এটা আমার খুব ভালো লেগেছে। সুদীপদা যখন 100K হয়ে যায়, তার আগে আমরা যখন ফোন করে কথা বলতাম, তখন সুদীপদা মাঝে মধ্যে বলতো যে আমার ভাই যখন 100K হয়ে যাবে, তখন সৌমেন আছে, তুমি আছো, আরো কিছুজন মানুষ আছে যাদের কাছ থেকে আমরা কিছু সাহায্য নিয়ে কিছু গরিব মানুষদের হেল্প করবো। আমি বলতাম সুদীপদা আমি সবসময় তোমার সাথে আছি এই ধরনের কাজে। অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু আমার ক্লোজ মানুষদের বলেছি আর কি, কারণ এটা আমি সবার কাছে করতে চাই না, যে আমি কিছু মানুষের কাছ থেকে যারা আমাকে ভালোবাসে বা আমার সঙ্গে কথার সাথে একমত, তাদের কাছ থেকে আমি কিছু কিছু, কেননা ওই হেল্পটা করতে যাওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। তো সেখান থেকে যদি আরও 2-4 জন সবাই মিলে একটা ছোট্ট কিছু একদিনের জন্য হলেও যদি কিছু বাচ্চাকে বা কিছু মানুষকে কিছু হেল্প করা যায়, সেইটা একটা চিন্তাভাবনা আছে এবং সেটা করব। এটা নিয়ে আজকেও সৌমেনের সঙ্গে কথা হয়েছে। একজন মানুষ দেখো সুদীপদা, সে যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, তো তার পক্ষে 20,000 টাকা দেওয়াটা খুব কঠিন একদম। কিন্তু একজন মানুষ যে মাসে 5,000 টাকা ইনকাম করে, তার পক্ষে 200 টাকাটা ডোনেট করাটা কোনো বড় মানে কোনো একটা কঠিন ব্যাপার আমার তো মনে হয় না যে হবে। তো মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যতজন তোমার সাবস্ক্রাইবার আছে, যারা ক্লোজ ফ্রেন্ড, তারা যদি তোমাকে কিছু কিছু দু রকমের ভাবে তোমাকে সাহায্য করে দিতে পারে। এক হচ্ছে আর্থিক দিক থেকে, এক হচ্ছে তোমার চ্যানেলটাকে আরো গ্রো করিয়ে পড়ে। তো আর্থিক দিক থেকে আমি তোমাকে মানে তোমার সাথে থেকে বা এই 2 দিন ধরে তোমাকে আমি বিশেষ করে বিশেষত সময় দিতে পারিনি, কিন্তু তার সত্ত্বেও থেকে পরে যা বুঝতে পেরেছি, আর্থিক দিক থেকে মানে তুমি অতটা সাহায্য নেওয়ার মানে মানুষ নও। হ্যাঁ, তো এখন আমাদেরকে একটা ভাবে সাহায্য করা যেতে পারে যে সুদীপদার চ্যানেলটাকে আরো গ্রো করে 1 লাখ সাবস্ক্রাইবার যদি প্রতিজ্ঞা করে যে আমি একটা করে সাবস্ক্রাইবার বাড়াবো, এক দিনের মধ্যে তার 200K সাবস্ক্রাইবার হওয়া থেকে কেউ রুখতে পারে না। একটা জিনিস জানো কি, ইউটিউবে সাবস্ক্রাইবারের সঙ্গে আর্নিং এর কোনো সম্পর্ক নেই। না, এটা আমার এই ইউটিউবে যে আর্নিং এর প্রসেসটা, এটা আমি কিছুই জানি না। আচ্ছা, এবার তোমাকে বলি, এই 1 লাখ হওয়ার পরে অনেকের মনে একটা ধারণা হয়েছে যে 1 লাখ হয়েছে মানে সুদীপ এবার অনেকটা বেশি ইনকাম করতে পারবে। আমি যখন বলেছিলাম আমার ভাইকে, আমার মামার ছেলেকে, যে আমার বিয়েতে একজন ইউটিউবার আসছে, তার 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সুদীপ 1 লাখ সাবস্ক্রাইবার মানুষের অনেক টাকা কামায়। হ্যাঁ, এটা মানুষের কিন্তু মাথায় একটা থিঙ্কিং ঢুকে যাচ্ছে। তো এবার এটা বলি, সবটা কিন্তু হচ্ছে ভিউর উপরে। তোমার 10,000 যদি সাবস্ক্রাইবার থাকে, তোমার যদি লক্ষ লক্ষ ভিউজ আছে, তাহলেও তুমি অনেক টাকা ইনকাম করবে। আবার তোমার যদি 1 মিলিয়ন মানে 10 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, তোমার যদি ভিউজ ডাউন কম থাকে, তাহলেও তোমার সেই কম ইনকাম হবে। কথা বুঝতে পারলে তো? এটার সাথে ইনকামের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে সবথেকে বড় কথা। এটা অনেকের মধ্যে একটা ধারণা হয়েছে কি 1 লক্ষ হওয়া মানেই ইনকামটা অনেক হচ্ছে আর কি। যে মানুষের মধ্যে সহ্য শক্তি থাকে দাদা, সে লাইফে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এই 3টে। তো কিছু বলতে চাস? এটা অনেকে দেখবে। মানুষের জীবনে স্ট্রাগল কোনোদিন শেষ হয় না। স্ট্রাগল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে। স্ট্রাগল যে আমরা এমনি নয় যে পড়াশোনা করে চাকরি নিলাম আর জীবনটা মানে সাকসেস হয়ে গেল, থেমে গেল, ওখানে নয়। আমরা হয়তো চাকরি পেলাম, তারপর আমাদের ছেলে মেয়ে হবে, তাদেরকে মানুষ করা, মানে স্ট্রাগল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন থাকবে, ওটা আমাদেরকে মেনে চলতে হবে। শুধু স্ট্রাগলটা অ্যাকচুয়ালি অর্থ উপার্জনের জন্য স্ট্রাগল নয়, জীবনে অনেক কিছু জন্যই স্ট্রাগল করতে হয়। তো সেই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি স্ট্রাগলের কোনো শেষ নেই। ওই নিঃশ্বাস থামাটা পর্যন্ত তত মানে স্ট্রাগল করতে হবে, কিছু না কিছু স্ট্রাগল করতেই হবে। স্ট্রাগলটা যদি বলতে চাও না দাদা, হ্যাঁ, তো এটা দেখো, যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন থেকে কিন্তু আমরা স্ট্রাগল করছি। একদম 100 যে 100 বলছি, লক্ষ লক্ষ যে স্পাম থাকে, তার মধ্যে আমরা স্ট্রাগল করে পরে একটা স্পাম এসে পরে সেটা থেকে বাচ্চা তৈরি হয়। হ্যাঁ, তো সেই যে তখন থেকে লাইফের একটা স্ট্রাগল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে বিছানায় শোয় ততক্ষণ পর্যন্ত তার স্ট্রাগলটা চলতে থাকে। ব্যাপারটা এরকম হয়েছে। তো আমরা আজকে যেতে পারলাম না, ফাইনালি বৌভাতে থাকছি আমরা। কারণ কি, আমাকে বিনয় ভাই, ওনার মা মানে মাসিমা সবাই মিলে আমাদের এমন বললো, যেতে পারলাম না। তো আজকে রাতে ফুল এনজয় রাত হবে। রশিদ দাদুকে নিয়ে খেতে বসে পড়েছি। দাদু কেমন খাওয়া দাওয়া হচ্ছে? কি ব্যাপার? দাদু আমাদের ব্যবস্থা করেছে বসার, বলছে একদম সুদীপ ভাই চলো ঠিকঠাক করে বসে দিচ্ছি। বসে পড়েছি, অনিন্দিতা সেদিকে বসছে, আমি দাদু এক জায়গায় বসছি। সদ্য বেগুনিটা পড়েছে, সদ্য বেগুনটা খেয়ে দেখুন, বেগুনটা খেয়ে দেখুন কেমন টেস্ট।
পড়ে গেছে চানা। আমি তো নান খাবো না, নান খেলে গান গাইতে হবে। নান খেলে গান গাইতে হবে? গান গাইবেন, কি আছে অসুবিধা কি? কেন? একটু গান গাইবেন সুন্দর করে, মিষ্টি খেয়েছি করে আচ্ছা ওয়ান, ঠিক আছে। নান চলে এসছে, নানটা আগে টেস্ট করে একটা জিনিস দেখছি এখানে। আমাদের দিকে একটা পরিবেশনের সিস্টেম আলাদা, এদিকে একটা সিস্টেম আলাদা দেখছি। আমাদের দিকে আগে দেওয়া হয় মানে যেটা খাওয়ার জিনিস, নান হোক রুটি হোক, লুচি হোক, যাই হোক, দেওয়া তারপরে তরকারি আছে। এখানে তরকারিটা আগে আছে, এটা একটা নতুন ধরনের সিস্টেম দেখলাম। যাই হোক, খেয়ে দেখি। মাটন চলে এসছে, একটু মাটন তো খেতে হবে। মাটন কিন্তু কালকের মাটনটা একটু বেস্ট ছিল। হ্যাঁ, আজকেরটা একটু কম বেস্ট, কালকেরটা একটু বেস্ট ছিল, হ্যাঁ। একটু একটা বেস্ট আর কি। তবু ঠিক আছে। मेरा दर्द भी मेरी आशिकी अब तुम